তো গাইস আমরা এখন আছি ডগরতলির যেখানে মূল পয়েন্টে, যেখানে পুরাটা পানির নিচে থাকে। এটা কিন্তু পুরাটা পানির নিচে থাকে 6 মাস। এই রোড কার যা আছে সব, ওই যে একটা ডুপ্লেক্স আছে, এদিকে তারা স্পিড বোট দিয়ে চলাচল করে যাদের বাড়ি। হে এভরিওয়ান, দিস ইজ মুস্তাকিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মুস্তাকিম সটল। তো আই হোপ সবাই ভালো আছেন। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে ডগরতলি। তো দেখতে পাচ্ছেন যে কতটা ভিড়। এমন একটা জায়গায় ব্লগ স্টার্ট করলাম, তো এখান থেকে জানি না বেরোতে কতক্ষণ লাগবে। তো অফ ডে পাওয়া যায় না, তো আজকে ফ্রাইডে, তো এই জন্য একটু ঘুরতে বের হলাম। ভাবলাম কয়েক জায়গা থেকে একদম ঘুরে আসি, সাথে ফ্রেন্ডরা আছে, তো সাথে সামনে যে বাইকটা আমরা একসাথে যাচ্ছি। যা যা বাইরে বাইরে, হ্যাঁ বাইরে বাইরে। তো এই হচ্ছে আজকের অবস্থা। অফ ডে থাকলে একটু রাস্তায় জ্যাম জট বেশি থাকে। কি বুঝে যে এদিকে ঘোরার প্ল্যান করলাম জানি না, মনে হয় ভুল একটা ডিসিশন নিছি আজকে এদিকে আসার কথা ভেবে। তো এই জ্যাম জট আর ভালো লাগতেছে না, এখান থেকে বের হয়ে পরে আপনাদের সাথে কথা বলি। তো দীর্ঘ জ্যাম জট ঠেলে বের হয়ে এদিকে আসলাম এলাকার মধ্যে। এদিকেও আজকে জ্যাম, তো বুঝেন আজকে পুরো বাংলাদেশের আজকে অফ ডে, এই জন্য সব জায়গায় যানজট, ভিড়, মানুষজন বেশি। তো আজকে ঘোরাফেরা করে ওরকম মজা পাইতেছি না। আর আমরা যেই জায়গায় যাব ওই জায়গার মেন ভিউটাই হচ্ছে সন্ধ্যায় বিকালে, কিন্তু আমরা অলরেডি লেট, অনেক লেট। জানি না ওই জায়গায় ভিউটা পাবো কি না। তো তাও যাচ্ছি, যাই একটু ঘুরতে ভালো লাগে, অনেকদিন পরে একটু ঘুরতেছি। বিশ্বাস করেন যে কদিন ফুয়েল ক্রাইসিস ছিল এখনও ওইরকমভাবে ফুল ফিল শেষ হয় নাই, কিন্তু যতটুকু সমাধান হয়েছে একটু ঘুরতে পেরে যারা ট্রাভেলার ব্লগার, তাদের মনে হয় সব কিছু জেলখানা, পুরা দুনিয়াটা জেলখানা। যারা ঘুরতে পছন্দ করে তাদের তাদের মতো মনে হয় কত কষ্ট, এত কষ্টে কেউ ছিল না। যারা বাইকাররা একটু তেল নেওয়ার জন্য রাতের পর রাত লাইন ধরে সিরিয়ালে বসেছিল, তাহলে বুঝেন তারা বাইকটাকে কতটা ভালোবাসে, বাইক চালানোর জন্য তারা কতটা পাগল। অনেকে প্যাশনেট বাইকার, অনেকে হচ্ছে প্রয়োজনে তাগিদে বাইক চালায়, অনেকে আছে বাইক দিয়ে ট্রিপ মারে, ব্যবসা করে, বিজনেস করে। তো এই সব জায়গায় একটা বড় একটা প্রভাব ফেলছে এই অকটেন ফুয়েল ক্রাইসিস। তো বাংলাদেশে আমরা একে অপরের উপর কতটা নির্ভরশীল দেখেন। এই ফুয়েল ক্রাইসিসের জন্য পুরা দেশটা প্রায় হ্যাংয়ের কাছাকাছি, প্রায় বলতে পারেন হ্যাং হয়ে গেছিলো। অনেক ক্ষেত্রে বিভিন্ন সরকারি অফিসাররাও তেল পাইতেছিল না, পুলিশের গাড়ি আর অনেক কিছু। একের পর একটা দুর্যোগ লেগেই আছে আমাদের বাংলাদেশে। তারেক রহমান কীভাবে দেশটা হ্যান্ডেল করতেছে জানি না। তার জায়গায় থাকলে তো এতক্ষণ আমার মনে হয় তার এখন ম্যাক্সিমাম হেটার্সে পরিণত হয়ে গেছে, তার যত ফ্যান ফলোয়ার ছিল। বাংলাদেশের অবস্থা এমন একটা পর্যায়ে এখন এসেছে যে একটার পর একটা ক্রাইসিস লেগেই আছে। বিদ্যুৎ, গ্যাস, ফুয়েল, তারপর নেটওয়ার্কিং, আরও সব কিছুই এখন লিমিটেড। আগে যেমন ফ্রি ছিল সব কিছু, স্বাধীনভাবে আমরা চলাফেরা করছি দেশটাতে, এখন এই কয়েকদিনের ফুয়েল ক্রাইসিসে মনে হয় যে আমাদের অনেক বড় একটা শিক্ষা দিয়ে গেল যে কখন কিভাবে আমরা কেমন বিপদে পড়ব এটা কেউ বলতে পারবে না। দেশটা একটু ইমব্যালেন্স হয়ে গেছে দেশের। তো কি বলবো, কিছু বলার নাই। তো বাইকার্সরা বাইককে এতটা ভালোবাসে যে একটু তেল নেওয়ার জন্য প্রায় 2-3 কিলোমিটার পর্যন্ত লাইন বসায় দিয়েছে ট্রাস্টে, তারপর হচ্ছে সোনার বাংলায়, তারপরে আরও অনেক জায়গায়
কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় লাইন, এটাতে সবসময় 24 ঘন্টা তেল দেওয়া হয়েছে। ট্রাস্ট, এটা একটা ফুয়েল পাম্প। এখানে যারা টুকটাক অনলাইনের সাথে কানেক্টেড, ফেসবুক স্ক্রলিং করেন, ইউটিউবে নিয়মিত, তারা অবশ্যই জানেন শুধু এই ফুয়েল ক্রাইসিসের মধ্যে একটা পাম্প 24 ঘন্টা তেল দিছে, এটা হচ্ছে ট্রাস্ট। এটার মধ্যে সবসময় অকটেন পাওয়া গেছে। সিরিয়ালে সব সময় বাইক ছিল, সারা রাত সারা দিন 24 ঘন্টা। আমার মনে হয় ফুয়েল ক্রাইসিসের শুরু থেকে একদম লাস্ট পর্যন্ত একদম একটা মিনিটও মনে হয় ওই পাম্পটা খালি ছিল না, ফাঁকা ছিল না। এমন একটা পাম্প, আমাদের দেশের সব জায়গায় থাকা দরকার। কারণ বাইকার্সরা তার নিজের জীবনের থেকে আমার মনে হয় বাইককে বেশি ভালোবাসে। কিভাবে পাগলের মতো অকটেনের পিছনে ঘুরছি আমি নিজে জানি, আমার ভাই ব্রাদাররা জানে আমরা কিভাবে পাগল হয়ে গেছিলাম একটু অকটেনের জন্য, 1 লিটার অকটেনের জন্য। আমরা দুর্ভাগ্যবশত, এটাই বলা যায় যে ভাগ্যবশত বলেন দুর্ভাগ্যবশত বলেন, যেটাই বলেন, আমি ঈদের আগে ফুল ট্যাঙ্ক করতে পারছিলাম, কিন্তু এটা বেশি দিন ধরে রাখতে পারি নাই। একটু ফুয়েল ম্যানেজমেন্ট করে যদি চালাইতাম তো অনেকদিন চালাতে পারতাম। তো আমি এটা বুঝতে পারিনি যে দেশে এতটা ইম্প্যাক্ট পড়বে এই ফুয়েলের। তো আমি নর্মালি রাইড করছি, ঘোরাফেরা করছি। তো হঠাৎ করেই ফুয়েল ক্রাইসিস এমনভাবে দেখা দিচ্ছে যে দীর্ঘ লাইন ছাড়া ফুয়েল পাওয়া অসম্ভব। আর আমি তো জানেনই, আমার যারা সাবস্ক্রাইবাররা, রেগুলার সাবস্ক্রাইবার, তারা জানেন আমি রিসেন্টলি জবে জয়েন করছি। এই জন্য আমি পাম্পে ওইরকম সময় দিতে পারি নাই। যতটুকু সময় দিচ্ছি অনেক সময় হতাশ হয়ে ফিরে আসছি ফুয়েল না পেয়ে। গেছি, লাইন ধরছি, সিরিয়াল ধরছি, 3 ঘন্টা 4 ঘন্টা সিরিয়াল দিচ্ছি। অনেকে যারা এর আগের যে ব্লগগুলো আপলোড হয়েছে আমার চ্যানেলে, তারা সবাই জানেন যে আমাদের এলাকার থেকে একটু কাছাকাছি শ্রীপুর পাম্পে মুক্তা ফুয়েল স্টেশন, ওইখানে কয়েকবার আমি গেছি, অকটেন নেওয়ার জন্য পাই নাই। তারপর দেওয়ান পাম্পে, ঢাকা 19-এর এমপি সালাউদ্দিন, তো ওনার পাম্পে অনেকবার যাওয়া হয়েছে, কিন্তু অকটেন পাই নাই। এমন রাত গেছে, সারা রাত ছিলাম আমি আর আসিফ ভাই, তো অকটেন পাইনি আমরা। তো ওই অকটেনই চলতেছিলাম। পর আসিফ ভাই 1 লিটার তেল দিয়েছিল, ওনার থেকে পাইতাম। তো ওইটা দিয়ে এতদিন আমার বাইক সারভাইভ করছে। তো কয়েকদিন আগে আমি অকটেন পাই। এখন বলা যায় যে ফুয়েলের মার্কেট প্রায় স্বাভাবিক। তো এখন আমরা জেন্টলি রাইড করতে পারতেছি, একটু প্যারা কিছুটা কমছে মাথার উপর থেকে। তা না হলে এরকম আবার ঘুরে ঘুরে ব্লগ বানাই, কি একটা অবস্থা। যারা মিরপুর সাইডে ছিল, মিরপুর, গুলশান, বনানী, সাভার, তাও মাঝে মাঝে হঠাৎ একটু ফুয়েল পাইছে। আমরা তো এমনও দিন গেছে 4 দিন 5 দিন ফুয়েলে কোনো খবর পাই নাই। যারা মেন রোডের আশেপাশে যারা চলাচল করে বেশি, তারা যখন দেখছে যে পাম্পে তেল দিতেছে, ইনস্ট্যান্ট সিরিয়ালে দাঁড়ায়, তারপর ওনারা তেল নিছে। কিন্তু আমরা যারা ভিতর সাইডে থাকি তাদের জন্য বিপদ হয়ে গেছিলো। আমরা ফুয়েল কখন দেয় আমরা আপডেট পাই না, কখন ফুয়েল দিতেছে কখন দিতেছে না। আমরা একদম নেটওয়ার্কের বাইরে বলতে পারেন, নেটওয়ার্কের বাইরেই ছিলাম। তো আমরা বুঝতেই পারি না যে কখন ফুয়েল দিতেছে কখন ফুয়েল দিবে। তো আমরা এমন একটা পর্যায়ে ছিলাম, আমরা অনেক দিন পাম্প থেকে ঘুরে আসছি। পাম্পে ঘুরে ঘুরে যে পরিমাণ অকটেন নষ্ট করছি, ওই অকটেনগুলো যদি থাকতো তাও কম হবে না, 3 থেকে 4 লিটার আমরা পাম্পে ঘুরে ঘুরে অকটেনগুলো নষ্ট করছি। ওই অকটেনগুলো যদি থাকতো তাও এত সারভাইভ করতে হতো না, নর্মালি রাইড করতে পারতাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যে আমরা ওইখান থেকে এখন বেরিয়ে আসতে পারছি। বাইকিং কমিউনিটি একটা বড় একটা কমিউনিটি। যেসব পাম্প বাইকারদের সাথে খারাপ ব্যবহার করছে, তারা এখন বাইকারদের লিস্টে পড়ে গেছে। তাদের সময় সুযোগ বুঝেই তারা তাদের প্রাপ্ত সম্মান এটা পাবে। যেসব পাম্প বাইকারদের সাথে খারাপ ব্যবহার করছে, সুযোগে সদ্ব্যবহার করছে, তারা ধীরে ধীরেই তাদের প্রাপ্ত সম্মান এটা পেয়ে যাবে আশা করি।
সব বাইকার্সরাই ওটা লিস্টে রাখছে, মাইন্ডে রাখছে। হ্যাঁ, আমি আমার মাইন্ডেও কয়েকটা আছে। তেল স্বাভাবিক হয়ে গেলেও যদি তেল হীনতায় ভুগি তাও ওইসব পাম্পে আর যাব না, যতটুকু মনে মনে প্রতিজ্ঞা। তো আমরা দেখতে দেখতে ডগরতলি চলে আসছি। জানি না কেমন ভিউ পাবো এখন, প্রায় বলতে পারেন সন্ধ্যা হয়ে গেছে, তাও আসলাম, কিচ্ছু করার নাই। আবার হাতে কবে সময় পাবো জানি না। তো একটা সময় আমরা যখন এখানে আসতাম, যখন পানি হইতো তখন আমরা আসতাম। তো তখন এইখানে পাড়া দেওয়ার মতো জায়গা ছিল, এত পর্যটন আসতো আর এত পানি থাকতো, নৌকা থাকতো এখানে। যারা রাইড দিত, নৌকা রাইড করতো, তারাই মনে হয় লাখ লাখ টাকা ইনকাম করছে ওই সিজনটাতে। হ্যাঁ হ্যাঁ, যা যা, সোজা যা। তো ধান কাটা হয়েছে, পাশে ফালায় রাখা। তো এই হচ্ছে অবস্থা। আমরা যেখানে ঘুরতে আসছিলাম, আর একটু আগে আসলে এখানে আমরা ভালো কিছু শ্যুট নিতে পারতাম। নামাই দেখ হেরুল। তো আর একটু আগে আসা দরকার ছিল, এখানে একটা ভালো ভিউ পাইতাম, একটা সুন্দর একটা সিনারি পাইতাম। কিন্তু এখন সব মিস, কারণ আই অ্যাম লেট, উই আর লেট, সরি। আমার সাথে আমার ফ্রেন্ডরাও আছে। তো যাই হোক, সামনে একটু দাঁড়াই। কাদের সাথে আসলাম আপনাদের পরিচয় করাই দিই। আপনারা খুব কম পরিমাণ, আমি আমার প্রাইভেট লাইফ খুব কম পরিমাণ আমার ব্লগে আনি। সবসময় নিজেই থাকার চেষ্টা করি ব্লগে। প্রাইভেট লাইফটা না আনাই ভালো সোশ্যাল মিডিয়াতে। ওটা প্রাইভেটই থাকুক, যেটা প্রাইভেট ওটা প্রাইভেট থাকুক, আর আমি অনলাইন। টুকটাক ভাই ব্রাদার অনেকেই পরিচয় করে দিছি, অনেকে যারা ক্লোজ। তো সেই একটা ভিউ পাইতাম যদি আর একটু আগে আসতাম। পুরা এদিকে একটা প্রাকৃতিক ফিল, এটা কিন্তু পুরাটা পানির নিচে থাকে 6 মাস। এই রোড কার যা আছে সব, ওই যে একটা ডুপ্লেক্স আছে এদিকে, তারা স্পিড বোট দিয়ে চলাচল করে যাদের বাড়ি। তো এখানে অনেকে আড্ডা দিতেছে। তো চলেন আমরা সামনে যাই, আমরা ভাই ব্রাদার সবাই মিলে আসছি, একটু টাইম স্পেন্ড করি, গুড টাইম স্পেন্ড করি, আড্ডা দিই। রোডগুলো একটু ঢালু, চাকা স্কেট করার একটা চান্স থাকে যদি প্যানিক ব্রেক করি। তো যাই সামনের দিকে, যাই কোথাও বসি। কই যেতে সারা বুঝতেছি না, এত তো গাড়ি স্কেট করবো রে, আমার গাড়ি তো চাকা গ্রিপ ভালো না। সামনে যা, এদিকে দাঁড়াইলি কে? ওই ওদিকে যাই ওই, তা কই যাবি? তা এদিকে আইলি কে? ঘুরতে আইসো, গাড়ি থামাই, একটু গাড়িটা রেস্ট, আমরা রেস্ট নেই। ওদিক যা, তুই যা, স্টার্ট কে ছেড়ে দিস। তো সামনে যাই, বাইক পার্ক করি। গাড়িটা একটু রেস্ট নিক, আমরা একটু রেস্ট নিই, কারণ এখন কিছুদিন একটু ওভার হিট হবে গাড়িটা, কারণ মোবিল চেঞ্জ করা হয়েছে। তো গাইস, আমরা এখন আছি ডগরতলির যেখানে মূল পয়েন্টে, যেখানে পুরাটা পানির নিচে থাকে। তো আমার সাথে আছে মেহেদি, নাইম, এদিকে খায়রুল, আর ওইদিকে মানিক। মানিক অন্ধকার একটু কম দেখা যায়, এদিকে মানিক। তো সবাই মিলে এদিকে আসলাম একটু গুড টাইম স্পেন্ড করার জন্য, কিন্তু আমরা রং টাইম, আমরা ইন্টার দিচ্ছি রং টাইমে, এমন একটা টাইমে। আপনারা যারা শুরু থেকে ব্লগটা দেখছেন, স্টার্ট দিছি
একদম ফুল ব্লগে একটা এমন একটা ট্রানজ্যাকশন হয়েছে যে সকাল থেকে রাত এমন একটা ট্রানজ্যাকশন হয়েছে। সবাই আইছে আর সব গেছে, আমরা আইছি। এটাই তো কইলাম রং টাইম এন্ট্রি মারছি। তো আজকে ব্লগটা এই পর্যন্ত ছিল, আর কি দেখবেন আপনার ব্লগে, এমন একটা টাইমে আসছি যে সুন্দর একটা ভিউ দেখাতে চাইছিলাম, ওইটা মিস করলাম। তো সব সময় সব জায়গায় লেট মুস্তাকিম। তো আজকে ব্লগটা এই পর্যন্তই, সব ভালো থাকবেন। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ইদানিং কিছু নতুন নতুন কমেন্ট পাচ্ছি, তো সবাইকে ধন্যবাদ, কমেন্ট করবেন, সাপোর্ট করবেন। আর যারা টেক রিলেটেড ভিডিও পছন্দ করেন, আমি একটা জিনিস খেয়াল করতেছি যে আমার ভিডিওতে, আমার চ্যানেলে টেক ভিডিও একটু বেশি খায়। একটু ইনফরমেশন রিলেটেড ভিডিও দিলে ভিডিওগুলো একটু বেশি ভিউজ আসে। তো চেষ্টা করব ওগুলা সম্পর্কে ভালোভাবে জানার এবং আপনাদেরকে জানানোর। চুলগুলো এলোমেলো হয়ে গেছে, হেলমেটের ভিতর ছিল। তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা ছোট করে একটা লাইক দিয়ে দিবেন ভিডিওতে। আছে না? হ্যাঁ, আল্লাহ হাফেজ।